তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্য নিয়ে আজ আলোচনা করতে চাইছি। তিনি আজকে একটি রাউন্ড টেবিলে বলেছেন, যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে। জুনায়েদ সাকি, আপনি সেই রাউন্ড টেবিলে ছিলেন, আমি আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাইছি। আসলে কি তাই কিনা, আপনি এগ্রি করেন কিনা, বা হলে কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই একটি মানে গণ অভ্যুত্থানে নারীর যে অংশগ্রহণ এবং গণতন্ত্র বিনির্মাণে যে নারী অবস্থান, সেখান থেকে অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের প্রাপ্তি কি ঘটলো সেই বিষয়টাই আসলে আলোচনা হচ্ছিল। ফলে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম এই কথাটা বলেছেন যে এটা তো ঘটছে, নানাভাবে নারীর বিরুদ্ধে হয়রানি কিংবা এমনকি হামলার ঘটনা, মব তৈরি করা, নানাভাবে তাদের বিরুদ্ধে তো একটা সোশ্যাল মিডিয়াতে নানান রকম তাদের গালিগালাজ, বুলিং যাকে বলে, নানাভাবে তো সেটা আছে। তাদেরকে যতভাবে অপদস্থ করা যায়, যৌন আক্রমণ থেকে শুরু করে নানা দিক থেকে, সেটা আবার বাস্তব জগতেও, আমরা ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব জগতেও কিন্তু তার নানান প্রতিফলন দেখেছি। তো সেইটারই জবাব দিতে গিয়ে তিনি এই বিষয়টা বলেছেন যে জুলাই আন্দোলনের সময় তো মানে তখন ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ধরনের বৃহত্তর ঐক্য তৈরি হয়েছিল, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা কে কোন অবস্থান থেকে করেছেন সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কি নিয়ে লড়ছি, মানে ধারণা করা হয়ে থাকে একদিক থেকে যে হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন লড়ছি তার মানে আমরা হয়তো একটা যেটা ফ্যাসিবাদ না সেরকম একটা অবস্থান গ্রহণ করছি। তার মানে গণতন্ত্রকে যদি আপনি ফ্যাসিবাদের একটা বিপরীত হিসেবে ধরেন, যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, কিন্তু অনেকেই মনে করেন যে হ্যাঁ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, গণতন্ত্রকে ফ্যাসিবাদের বিপরীত ধরে নিয়ে। কিন্তু সবাই কি গণতান্ত্রিক শক্তি? যারা লড়াই করছেন তাদের মধ্যে যে নানা ধরনের আদর্শিক গঠন আছে, কিংবা যে ধরনের সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে তাদের যে ধ্যান ধারণাগুলো তৈরি হয়, অভ্যাসগুলো তৈরি হয়, তার মধ্যে কিন্তু আবার বিশেষ একটি রাজনৈতিক চিন্তা অথবা ওইটাকে চাপিয়ে দিয়ে একটা জবরদস্তি কায়দায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা আকাঙ্ক্ষা থাকে। তার মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়ছেন তারা সবাই যে গণতান্ত্রিক এসেনশিয়ালি নাও হতে পারেন, তারাও কেউ কেউ কোনো একটা অংশ তারা মনে করতে পারে যে না, পাল্টা জবরদস্তিটা আমরা চাই, ওরা জবরদস্তি করছে, ওদের বদলে আমরা জবরদস্তি করতে চাই। তো এখন সেই রকম প্রবণতা আছে কিনা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যেভাবে ঘটেছে যে আপনি নির্দিষ্ট একটা জীবন চর্চা, ধরন, পোশাক আশাক, কথাবার্তা কিংবা ধ্যান ধারণা কিংবা দৃষ্টিভঙ্গি, আপনি সেইটার একটা চাপিয়ে দিতে চেষ্টা করছেন। সেটার জন্য কেউ ধর্মের সহায়তা নিচ্ছে, কেউ অন্য জাতিবাদী সহায়তা নিচ্ছে, এবং লিঙ্গীয় পরিচয়ের বিভিন্ন রকম যে জায়গাগুলো আছে তাদের জীবন চর্চা নিয়ে নানানভাবে আপনি আপনার মতটাকে কিংবা ধরনটাকে চাপিয়ে দিতে চাইছেন। সেই জায়গাটাকে কেন্দ্র করে আসলে তারা একটা বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে যাচ্ছে, মানে রাজনৈতিক উদ্দেশ্যটাই প্রধান। সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য নানাভাবেই কিন্তু আপনি তার সমর্থনে বিভিন্ন ধরনের, বিভিন্ন সময়ে বিভিন্ন মানে ধর্ম থেকে শুরু করে বিভিন্ন রকম চিন্তার আশ্রয় নিয়ে আপনি মূলত আসলে আপনার মতটা চাপিয়ে দেওয়ার পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করছেন। সেই রকম জায়গা প্রবণতা কি আছে? আমরা বলবো আছে, এবং সেটা আছে বলেই ওই কথাটা ওই দিক থেকে প্রাসঙ্গিক যে অনেকেই কিন্তু যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং যারা নানাভাবে মজলুম হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তারা আবার যখন ক্ষমতার মানে পাচ্ছেন, তারা নিজেরা ঠিক ওই রিভার্স জায়গাটাতে যাচ্ছেন আর কি, যে আচ্ছা আমরা এবার এই কাজটা করব, আমাদের হাতে ক্ষমতা আছে। ফলে এইটা এসেনশিয়ালি এই জায়গাটা মানে এমন নয় যে ফ্যাসিবাদ বিরুদ্ধে আপনি লড়াই করলে আপনি একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়াচ্ছেন। একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়ানো মানে হচ্ছে যে আসলে কি কি ফ্যাসিবাদ না সেটাকে ঠিক মতো উপলব্ধি করা। ফ্যাসিবাদ কেবল একটা সরকার না, ফ্যাসিবাদ যেমন একটা ব্যবস্থা, তেমনি ফ্যাসিবাদ তেমনি কতগুলো চিন্তাধারা, ফ্যাসিবাদ তেমনি কতগুলো প্রবণতা, সামাজিক পদ্ধতি,
তার মোদ্দা বিষয়টা ছিল কোনো কিছু জবরদস্তি করে চাপিয়ে দেওয়াই কিন্তু ফ্যাসিবাদী লক্ষণের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কোনো জবরদস্তি করতে পারবেন না, এইটা যে মূল জায়গা। এবং সেটা এমনকি ধর্মীয় দিক থেকে যদি ইসলামের কথার জায়গা বলেন, জবরদস্তির কোনো জায়গা কেউ যদি জবরদস্তি না করে কনভিন্স করার চেষ্টা করে, হয়তো এমন ভাবে ব্যাখ্যাটা সামনে আসে, সেই ব্যাখ্যাটার বিশ্লেষণ করার ক্ষমতা তার নেই, সে হয়তো মোহিত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? না, সেগুলো তো বললাম যে ফ্যাসিবাদ কিন্তু মোহিতও করে। মানে আপনি ফ্যাসিবাদ একটা সমাজে জনপ্রিয়, যেমন আমরা দেখেছি শেখ মুজিবের নামে একসময় মোহিত করা বহু, হয়েছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন যে ফ্যাসিবাদ তখনই হয় যখন সে মতাদর্শিকভাবে একটা সম্মতিও আদায় করে নেয়। কিন্তু সে শুধু এটা ঠিক যে আলটিমেটলি চূড়ান্ত ফ্যাসিবাদের চেহারাটা দ্বারা একটা একচেটিয়া মানে সন্ত্রাসী একটা আধিপত্য, মানে অর্থাৎ বল প্রয়োগ করে ত্রাসের রাজত্ব কায়েম করা। কিন্তু ওইটাই তার একমাত্র চেহারা না, কিন্তু ওই চেহারাটা আসে সে তার বিরোধ দমন করার জন্য। কিন্তু সে প্রাথমিকভাবে চেষ্টা করে একটা সম্মতি আদায় করতে, মানে মানুষের মধ্যে থেকেই সে সমর্থন আদায় করতে, নিজেকে জনপ্রিয় করে তুলছে। সেই জনপ্রিয় করার ক্ষেত্রে এটাই কি বলে যে ওই জনতুষ্টিবাদ আর কি, মানে নানাভাবে মানুষের যে সমস্ত ধ্যান ধারণাগুলো আছে, যেগুলো সমাজের মধ্যে নানা কারণেই বাসা বেঁধে থাকে, যেগুলো কখনো অনেক সময় নিপীড়নমূলক, সেটাই মানুষ মানে অনেক ক্ষেত্রে নিজে উপলব্ধিও করতে পারেন না, সেই জায়গাগুলোকে তারা নানাভাবে কাজে লাগায়। এবং নানা ধরনের ইনসিকিউরিটি, মানে আপনি মানে দেখবেন যে জাতিবাদী যখন হয় কিংবা বর্ণবাদী যখন এটা তৈরি হয়, তখন এক দলকে আপনি খেপিয়ে তুলছেন, হ্যাঁ, যে ওরা শক্তিশালী হয়ে যাচ্ছে, ফলে তখন কিন্তু তোমার অবস্থা থাকবে না। সুতরাং আপনি তাকে আগাম খেপিয়ে তুলে, মানে কিংবা ধর্মের দিক থেকে আপনি খেপিয়ে তুলছেন, এবং সেই জায়গাটা যখন মানুষের একটা বেশ জনপ্রিয়তার জায়গা পায়, সেইটাকে ভিত্তি করে আপনি যখন আবার জবরদস্তি কায়েম করতে চান, তার মানে আপনি একটা পাল্টা ফ্যাসিবাদী জায়গায় কায়েম করছেন। তো গণতান্ত্রিক জায়গায় মানে হচ্ছে যে হ্যাঁ, এখন কেউ যদি ধরুন নিজের কথা মানে দাওয়াত দেয়, সেইটা তো আপনি ঠেকাতে পারছেন না, তখন ওটাকে আপনাকে পলিটিক্যাল মোকাবেলা করতে হবে, আপনাকেও পাল্টা দাওয়াতে যেতে হবে, অথবা আপনার সেই করার অধিকার থাকতে হবে। ওই স্পেসটা থাকা দরকার। প্রত্যেকের বক্তব্য দেওয়ার অধিকার যেহেতু আমরা স্বীকার করছি, আমার বক্তব্য দেওয়ার অধিকার থাকলে আপনারও বক্তব্য দেওয়ার অধিকার আছে। সেই স্বীকার্য জায়গা থেকে কেউ যদি ওই সীমারেখার মধ্যে থাকে যে অপরের অধিকার লঙ্ঘন না করে সে তার বক্তব্য প্রচার করছে, সেটা যদি এখন জনগণ গ্রহণ করে, সেটাকে আপনাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। কিন্তু ওইটা ওই জায়গায় থাকছে না। আসবো আমি আবারও। আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনার মন্তব্য শুনতে চাই। এখানে জুনায়েদ সাকি যে কথাটি বললেন, সেটি আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ এবং আমাদের কথা বলা দরকার, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তারা সবাইকে আসলে গণতন্ত্রের জন্য এই লড়াই করেছেন কিনা, আপনার মন্তব্য শুনি। না, ফ্যাসিবাদ তো এক জিনিস, যেটা সাকি বলল আমি তার সাথে একমত। সেটা হলো যে এই যে মোহর বিষয় আসলো, বুঝিয়ে সুঝিয়ে কিছু করার, আবার বাস্তবতা কিন্তু আরেকটা। আমার মোহতে একজনে পড়ে তাকে পরিবর্তন করা যেতে পারে, কিন্তু আমার মোহতে তো সবাই পড়বে না, সেটা একটা লিমিটেড এক বা একাধিক ব্যক্তি হতে পারে, হাজার হাজার মানুষ তো আমার মোহতে পড়বে না। এবং এটি হলো বাস্তবতা। যেমন ধরেন আপনি পোলাও খাচ্ছেন বা বিরিয়ানি খাচ্ছেন, 5 স্টারে খান, এটা কিন্তু আপনার রেগুলার ভালো লাগবে না, কিন্তু নিয়মিত আপনি ঘরে যে খাবারটা খান, এটা কিন্তু আপনার সবসময় ভালো লাগে, কারণ এটা খাইতে খাইতে আপনি অভ্যস্ত। কেউ কেউ বলে যে মায়ের হাতের রান্নার বিকল্প নাই। তার মানে কি, 25-30 বছর একটা মানুষ বা একটা ছেলে বা মেয়ে তার মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়, তারপরে যেন অন্যত্র বিয়ে করে তারা সেটেল হয়, আরেকবারের মেয়ে এইবারের ছেলে, তখন তাদের রান্না বান্নাটা কিন্তু নতুন, সেগুলো ভিন্ন আসপেক্ট। কিন্তু এই যে জবরদস্ত, আপনি যে কথাটি এর আগে বললেন যে মোহিত করা সবাইকে করা যাবে না, কিন্তু আমরা তো ফ্যাসিজম কায়েম কিন্তু একরকম মোহিত করেও করে, জবরদস্তি শুধু না, মানুষের ব্রেনকে মোহিত করতে পারবেন না, সেটা হলো কি। কিন্তু আমরা গত 15 বছর যদি দেখি, পতিত আওয়ামী লীগের সময় এরকম কিন্তু বহু মানুষকে মোহিত করা হয়েছে এক ধরনের চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে আমরা দেখেছি। সেটা তাহলে কিভাবে সম্ভব হলো? আমি একমত। যদি গত 15 বছরের কথা বলেন, তাহলে প্রথম আসেন, আপনাকে কিছু জিনিস করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। যেমন ধরেন, অনেকে বলে যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিলটা করলো ABM খায়রুল হক সাহেব, আমি এটাকে বলি মানবতা বিরোধী একটা সিদ্ধান্ত। কেন? জনগণের দাবির ভিত্তিতে একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেটাকে আপনি একটা রিড করলো কে বা কাহারা, তার আলোকে ফাইনালি গিয়ে আপনি যখন এটাকে বাতিল করে, তখন একটা মানবতা বিরোধী আইন হইল। কেন হইল? যে সরকার
ক্ষমতায় থেকে নির্বাচন করবে, এইটা যখন নিশ্চিত হয়ে গেল তখন কিন্তু আপনার ধরেন সেই আয়নাঘর, সেই বিচার বিনা বিচারে হত্যা কিংবা আপনি যে কোনো ভাবে দমন পীড়ন করা, কারণ আপনি পরের নির্বাচনে আপনি আসতেছেন, কোনো সন্দেহ নাই, সুতরাং দিব্যি আরামে চলতে পারবেন। এই যে মানবতা বিরোধী আইনের খাতিরে এখন যদি মনে করেন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে, তারপরে কেউ কিছু বলে নাই, সেটাকে তো আপনি দমিত করতে পারেন কিন্তু মোহিত হয় নাই। বিষয়গুলো এইরকম। আপনি রাষ্ট্রীয় লেভেলে যখন আসবেন তখন আপনাকে চিন্তা করতে হবে এই যে সার্বজনীন সবাই কোনটা গ্রহণ করে। আপনি কোন রকম এই ধর্মীয়, যেটা আমি সাকির সাথে একমত যে ধর্মীয় বিষয়ে আপনি জোর করতে পারবেন না, কোনো বিষয়ে আপনি জোর করতে পারবেন না। যেমন ধরুন 92 কিন্তু ধরেন জোর করা যাবে না, কিন্তু মোহিত করার ব্যাপারটা, যেমন ধরেন একজনকে কনভিন্স করা, ভুল ব্যাখ্যা দিয়ে একজন মানুষ একটু কম বোঝে তাকে মতাদর্শিক ভাবে সম্মতি আদায়ের যে কথাটা এখানে জুনায়েদ সাকি বললেন, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? মোহ কেটে যায়। আপনি একটা মানুষকে মোহিত করে আপনি কতক্ষণ রাখতে পারবেন? নিজের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করে দেখেন তো। না, মোহ যে কেটে যায় সেটা তো আমরা বুঝেছি হাসিনা পতনের মধ্য দিয়ে, কিন্তু তার আগে তো মানুষের ক্ষতিও হয়ে যায়। সেই জায়গা থেকে মোহর মধ্যে যেন না পড়ে, সেজন্য কি করা উচিত? আপনি যদি চিন্তা করেন তাহলে সেই ক্ষতি কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারে। বাট আমরা যেটা বলতেছি এখানে, নারীর বিষয় আসছে, নারীর স্বাধীনতার বিষয় আসছে, কিংবা ধর্মীয় বিষয় আসছে, সেখান থেকে আমি একমত। কোনোভাবেই আপনি কাউকে মোহিত করার চেষ্টা করতে পারবেন না, কিংবা কারোর উপরে কোনো ফোর্স খাটানোর চেষ্টা করতে পারবেন না, কিংবা কোনো ব্যাখ্যা। কারণ 92% মুসলমানের দেশে আমরা সবাই কিন্তু নামাজ পড়ি, সবাই রোজা রাখি, হজ করি, জাকাত দেই, তারপর তো আমার বাড়তি হিসাব বোঝানোর জন্য খুব একটা কিছু নেই। 1 নম্বর। 2 নম্বর, 18 কোটি লোকের যদি চট করে বলা হয় তোমরা আজকে রোজা রাখো সবাই, আমি বলছি রোজার বিরোধী না, আমি আমার একান্ত ব্যক্তিগত আমি রাখলাম না, এটা তো কেউ জানে না, না জানলে কিন্তু অপরাধ নাই। কিন্তু আপনি জানার পর বললেন যে রোজা রাখতে হবে এই কারণে, এই যে ফোর্স করাটা। আচ্ছা, 18 কোটি লোক যদি প্রতিদিন রোজা রাখে, 30 দিন রোজা রাখে, তাহলে রেজাল্ট কি হবে? কি বাড়তি কি পাবে সে? সুতরাং সেই কারণে আমি বলছি, মানে আমার মনে হয় একটু সরল ভাবে বললে আমাদের দর্শকদের জন্য সুবিধা হয়, এত এক্সাম্পল না দিয়ে, যে ওই প্রশ্নটা সোজা উত্তর যদি শুনতে চাই যে ফ্যাসিজমের বিরুদ্ধে, হ্যাঁ ফ্যাসিজমের বিরুদ্ধে ফোর্স করতে পারবেন না। আপনি আপনার কাছে যেটা মনে হবে ভালো, আরেকজনের কাছে সেটা ভালো নাও মনে হইতে পারে। এখন আপনি তারা মোটিভেটেড করবেন, বারবার করতে যাবেন, আপনারটা ইম্পোজ করতে যাবেন, কেন? আপনি তাকে বুঝাইতেই হবে না। আপনি যদি মডেল হন তাহলে দেখবেন বাংলাদেশে না, বিশ্বে অনেকের মডেল আছে। ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আমি আপনার কাছে একটু আসি, একটু বুঝতে চাইছি বিষয়টাই। আপনারা তো যারা রাজনীতি করছেন, মাঠে রাজনীতি করছেন, আপনারা ইলেকশন করতে চান, ভোটারদের সাথে আপনারা যোগাযোগ করছেন, একটি প্রশ্ন, সেটা হচ্ছে জনমত তৈরির ক্ষেত্রে মতাদর্শিকভাবে সম্মতি আদায়ের যে কথাটা এখানে জুনায়েদ সাকি বললেন, এটাকে আপনি কতটুকু দেখেন যে আসলে ঘটছে, বা ঘটলে এটাকে আপনি কিভাবে দেখেন? না, নিঃসন্দেহে সেটা আছে। যেমন আমি যে রাজনৈতিক দলে বিলং করি, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, ওনার কর্মকাণ্ড 19 দফার উপরে ভিত্তি করে উনি যে সমস্ত কর্মসূচি নিয়েছিলেন, যে বাংলাদেশ যে 3টা ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের মানে রাষ্ট্রের বুনিয়াদ, যেটা সে RMGর কথা বলেন, ম্যান পাওয়ার এক্সপোর্টের কথা বলেন, আর যেটা আছে যে আপনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, যেটা 1 ফসলা জমিতে 3 ফসল হওয়া। 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশ 3 বছরের মাথায় 1 লাখ মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি করেছিল 1980 সালে। এই যে খাল খনন কর্মসূচি, তার মানে একটা মানুষের মধ্যে এমন একটা দর্শন ছিল, ভিশনারি একটা লিডার ছিলেন। আমি আপনি চিন্তা করি যে আগামীকাল কি খাবো, তিনি চিন্তা করেছিলেন যে আজ থেকে 50 বছর পরে এই দেশের কি হবে, বা 100 বছর পরে কি হতে পারে, ওইটুকু চিন্তা উনি করতে পেরেছিলেন। এর বাইরে কিন্তু নতুন কোনো কিছু আমাদের এদেশে অ্যাড হয়নি। আমাদের আমি বলছি যে এই যে আদর্শিক যে বিষয়টা, সেই আদর্শের উপর ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরবর্তীকালে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন এসেছিলেন, ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট গুলো হয়েছিল, কিংবা জনগণের সঙ্গে প্রতারণা করেননি, যেটা আওয়ামী লীগ করেছে। এই যে আমরা একটু আগে বললাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করেছে, একদিকে আদালতের কাঁধে বন্দুক রেখেছে, আবার আরেকদিকে আদালতের পূর্ণাঙ্গ রায় আসার আগে পার্লামেন্টে ওনারা অ্যামেন্ডমেন্টটা করেছেন। ওখানে আদালতে যাওয়ার দরকার ছিল না, ওনারা পার্লামেন্টে কিন্তু সেটা করতে পারতেন। আদালতকেও ওনারা বিতর্কিত করেছেন, আর পার্লামেন্টে যে কাজটা করেছেন যে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, প্লাস জনগণের কাছে ওনাদের কোনো কমিটমেন্ট নাই, ওনারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তো জনগণ আন্দোলন করেছিল, ওটা জনগণের দাবির একটা প্রতিষ্ঠিত ফলাফল সেটা ছিল। বিএনপিও তো আপনার 2/3 ছিল 2001 সালে 4 দলীয় জোটের।
বিএনপি তো চাইলে মনে করেন সেই সময় আপনার রিপিল করতে পারে। ঠিক আছে, সেই সময় আলাপে যেতে চাই না, কিন্তু এই বিষয়ে আদর্শিক তফাৎটা আছে। হ্যাঁ, আদর্শিক তফাৎ আছে, কিন্তু আরেকটি প্রসঙ্গ আমরা একটু মানে আলাপে এসেছিল, যেমনটি জুনায়সাকে বলেছিলেন যে যারা আসলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, তারা সকলেই কি আসলে গণতন্ত্রের জন্য লড়াই করেছে বলে আপনি মনে করেন কিনা? দেখুন, গণতন্ত্র এক জিনিস, ভোটাধিকার প্রতিষ্ঠা করা আরেক জিনিস। গণতন্ত্রের আপনার মানে ব্যাপকতা বিস্তৃতি অনেক বেশি, আর ভোটাধিকার মানে হলো গিয়া আচ্ছা ফেয়ার ইলেকশন যদি হয়, একটা খারাপ দলও দেখা গেছে জনগণের সমর্থন আছে। এই যে আমরা যে ফেসিস্টের কথা বলছি, ফেসিজমের কথা বলছি, এই ফেসিজমটা একটা সময় পজিটিভ একটা বিষয় ছিল। ইটালির মুসোলিনি তার মুভমেন্ট যেটা ছিল সেটা ছিল ফেসিজম মুভমেন্টটা, এবং সেটা এমন একটা পর্যায়ে গেল যে এত জনপ্রিয় হলো ইটালির জনগণ তাকে সে দেশের রাষ্ট্রপ্রধান করলো। রাষ্ট্রপ্রধান হবার পর তিনি ভাবলেন যে তিনি সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা, কারো মত কোনো কিছু তিনি গ্রাহ্য করতেন না, নিজেরটাই তিনি চাপিয়ে দিতেন। অবস্থাটা এমন হয়েছিল যে একটা পর্যায়ে এসে যেই মুসোলিনিকে সে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল, ওনার পতনটা এমন হয়েছিল যে তার লাশ উলঙ্গ করে উল্টো ঝুলিয়ে রেখেছিল ইটালির রাজপথে। তাহলে ফেসিজমটা এখন নেগেটিভ হয়ে গেছে। এটা কিন্তু মানে আপনার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা পজিটিভ মুভমেন্ট ছিল, যেমনটা আমাদের দেশে রাজাকার। রাজাকার কিন্তু সেবক, কিন্তু এই মুক্তিযুদ্ধের সময়কার প্রসঙ্গটা যখন আসে, এই রাজাকারটা এখন একটা ঘৃণিত শব্দ, তাই না? তো এই যে সমার্থক যে বিষয়গুলো আছে, এটা আপেক্ষিক বিষয়। আপনার যে আগে যে গভর্নমেন্টটা ছিল ফেসিস্ট ছিল যতটুকু, তার থেকে বরং যেটা ছিল অটোক্রেট, টোটালিটেরিয়ান একটা ব্যবস্থার মধ্যে তারা নিয়ে এসেছিল। অটোক্রেট হয়ে গেছে এবং পরবর্তীতে টোটালিটেরিয়ান, মানে আমি বাদে আর কেউ নেই, মানে অমনিপোটেন্ট আমরা যাকে বলি, মানে ঈশ্বরের মতোই ও ধরনের একটা ব্যবস্থা তারা চালু করেছিল। এখন কথাটা হচ্ছে যে যারা আপনারা এই যে আন্দোলন করেছিলেন, যখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, যে ফ্যাসিজমের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তারা সবাইকে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই লড়াই করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকদের। দেখেন, ফেসিবাদের বিরুদ্ধে সহজ বাংলা হইল যে পতিত সরকার, যাকে তাড়ানোর জন্য। ফেসিজমের সংখ্যা কালকে আমিও ফেসিজম হয়ে যেতে পারি, সেটা ভিন্ন কথা। তাকে তাড়ানোর জন্য সবাই দলমত নির্বিশেষে ঐক্যমত্য হয়ে গেল। আচ্ছা, এই যে ঐক্যমত্য হয়ে গেল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তাহলে সবাই তো একটা রোল প্লে করলো যে ওনাকে হটাও। সেইটার পরিপ্রেক্ষিতে এই যে হটানোটার সময় অনেক হত্যা হয়েছে, তো পুলিশও হত্যা হয়েছে, ছাত্র জনতাও হত্যা হয়েছে, সবকিছু হত্যা হয়েছে, এবং তারা সরকারকে তাড়াইছে, গণভবন গিয়ে ভাঙছে, মিউজিয়াম বানাবে ইত্যাদি। সেটার জন্য যেহেতু ওই পতিত সরকার সরার পরে কিন্তু আজকে আমরা খুব কমফোর্টেবলি একটা নির্বাচনের দিকে যাচ্ছি, 14-15 মাস পরে হলেও। কিন্তু যদিও সরকারটা থাকতো, মোটামুটি 29 পর্যন্ত আমাদের কোনো স্বপ্ন ছিল না। তাহলে এই ওটা চলে যাওয়ার পর সবাই যেহেতু জুলাই আন্দোলনে সক্রিয় ছিল, সেক্ষেত্রে জুলাই সনদের স্বীকৃতিটা নিয়ে এই যে দীর্ঘ 7-8 মাস চলল, তারপরে সমস্ত রাজনৈতিক দল এবং সরকার যৌথভাবে ব্যর্থ হলো। অতঃপর একজন অরাজনৈতিক ব্যক্তি ইউনূস সাহেব, তাকেই আবার সিদ্ধান্ত দিতে হলো কোন প্রক্রিয়ায় জুলাই সনদের আইনি ভিত্তি পাবে, এবং সেই রাস্তা খুঁজে পেল একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট। মানে আমার একটা খুব সিম্পল প্রশ্ন, যে আমরা সংবিধান বলি, গণভোট বলি, পার্লামেন্ট বলি, ইভেন আদালতের রায় বলি, সব কিন্তু জনকল্যাণের জন্যে। জনকল্যাণটা এইরকম যে একটা লোক যখন কেউ মেরে ফেলে, সে ভিকটিম মরে গেল, যে মারলো সে কিন্তু অপরাধী কন্টিনিউ, কিন্তু যে মরে গেল সে কিন্তু তখন নির্দোষ হয়ে যায়, কারণ তারটা বিচারটা হচ্ছে যে মারা গেছে, তার অপরাধ নাই। বিচারটা সঠিক কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না। তাহলে আপনি আমাকে বলেন যে আমি যেমন কল্পনা করেছিলাম, আচ্ছা আমার কল্পনাটায় পরে আসি, এখন এই যে নির্বাচনটা একই দিনে গেল এবং গণভোট একই দিনে গেল, তারপরে এখানেই শেষ নয়। তারপরে এখন আমাদের আলোচনা চলছে কি, যে রাষ্ট্রপতির যেটা আদেশ সেটা কিন্তু আইনি মর্যাদা পাবে না। ইভেন গণভোটের রেজাল্টটাও সংসদে অ্যাপ্রুভ না করলে আপনার সে সংবিধানে ঢুকবে না।
তার মানে হচ্ছে কি আলটিমেটলি গণভোটটা কিন্তু জুলাই সনদের স্বীকৃতি, মানে সেই স্বীকৃতি নিয়ে এত জটিলতাটা কেন? ওকে, তাহলে আমি প্রসঙ্গটা শুনতে চাই যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদের স্বীকৃতি নিয়ে এত জটিলতা কেন? আমি আলোচনাটা অবশ্যই আসতে চাই, কিন্তু একটু সংক্ষেপে যদি জাস্ট 30 সেকেন্ড যদি আপনি আমার প্রশ্নটা উত্তর দিতে পারেন যে হাসিনা পতনের আন্দোলনে যারা ছিল সবগুলি দল, তারা কি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা করেছিল কিনা? আর স্পেসিফিকলি যদি বলি জামাত ইসলাম কি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য? এটার মানে কি জানেন? এটার মানে আমরা সবাই নিশ্চিত যে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। তা নাহলে এই প্রশ্ন আসবে কেন? যদি প্রশ্নটা এরকম আসতো যে গণতন্ত্র ছিল, হাসিনা ধ্বংস করেছে, আবার গণতন্ত্র আনতে চাই, এক কথা। তার মানে গণতন্ত্র ফেরত, যখন যার পতন হয়েছে তাকে কিন্তু বলছি গণতন্ত্র, এরশাদের পতনের পর আমরা একই কথা বলছি, গণতন্ত্র ফেরত আনতে চাই। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আনলাম কেন? গণতন্ত্র ফেরত আনতে চাই। 111 আসলো কেন? গণতন্ত্র ফেরত আনতে চাই। ইউনূস সাহেব আসলো কেন? গণতন্ত্র ফেরত আনতে চাই। তার মানে গণতন্ত্র ফেরত আনার জন্য কেউই লড়াই ছিল না। হবে তো, সবাই তো গণতন্ত্র ফেরত আনতে চাইলাম। আর একটা জিনিস খুবই খারাপ, একটা হচ্ছে যে গণতন্ত্র ফেরত আনতে চাইলাম কিন্তু তারা গণতন্ত্র ফেরত আনতে ব্যর্থ হলো, সেটা একটা, এবং সেটা একটা, কিন্তু আসলে চাওয়াটা কতটুকু সৎ সেই জায়গা থেকে একটু প্রশ্ন। কিন্তু আমি তো এরশাদের পতন করলাম কেন? গণতন্ত্র নাই। তারপরে আপনার তত্ত্বাবধায়ক আনলাম, গণতন্ত্র নাই। তার মানে গণতন্ত্র ছিল কখন? প্রথম হলো গণতন্ত্র থাকতে হবে, তারপরে এর উপরে রং তুলি দিয়ে ভালো গণতন্ত্র ফিরে আনা না। ধরেন আমি প্রশ্নটা আরো সহজ করি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিনা? গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই যদি বলেন, তাহলে আমরা 53 বছর যাবতীয় লড়াই করছি। সেই লড়াই কি সবগুলো দলই ছিল? সেই লড়াই সবগুলো দলের লক্ষ্য কি গণতন্ত্র প্রতিষ্ঠা? সেই প্রশ্ন তো আরেকটা করলেন। এই যে আজকে যখন ওই সরকারের তাড়ানো হইলো, সব বাদ দিলাম, এই যে লেটের যে সরকারটাকে তাড়ানো হইলো গণতন্ত্র প্রতিষ্ঠার নামে, গণতন্ত্র এস্টাবলিশ করার নামে, তাহলে তাকে তাড়ানোর পর জুলাই স্বীকৃতিটা হইলে, সনদের স্বীকৃতি, রাষ্ট্রের ক্ষতি কি হবে, দেশের জনগণের ক্ষতি কি হবে, আন্তর্জাতিক ভাবে আমার ক্ষতি কি হবে? কোনো ক্ষতিই হবে না। সেটাও আমরা পারতেছি না, এখনো চূড়ান্ত নয়, এখনো অনিশ্চিত যে জুলাই সনদের স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা কেন? আমি জুনায়েসাকে আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে আপনি কথাটা বলেছেন বলে এতক্ষণ ধরে এই ফ্যাসিজম দমনে যারা ছিল সকল দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছিল কিনা সেই প্রশ্নের উত্তর আমি পাইনি। আপনি যদি সেখানে একটু কিছু বলতে চান। না, প্রথম বিষয় হচ্ছে সমাজে বিভিন্ন মতাদর্শ আছে। গণতন্ত্র নিজেও একটা মানে পদ্ধতিগত দিক হলো, এর পেছনে একটা মতাদর্শ আছে। মুদ্রা বিষয়টা হচ্ছে যে আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে জনগণই প্রধান মানে কেন্দ্র থাকবে ক্ষমতার, এবং তাদের ভাষ্য অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী তারা যেখানে যাদেরকে প্রতিনিধি নির্বাচন করবেন সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। এটা মোটামুটিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতি। এইটা কায়েম করতে গেলে প্রত্যেকটা দলকে এই জিনিসটা মানতে হয়। কিন্তু আপনি ধরেন এই পদ্ধতির মধ্যে ঢুকলেন, তারপরে আপনার শেষ লক্ষ্য হচ্ছে যে আপনি এই পদ্ধতিতে যদি জনগণকে নিজের পক্ষে আনতে পারেন, তাহলে আপনি আপনার যে মতাদর্শ সেই জায়গাটা যাবেন, যেখানে পপুলার সভারেন্টি কিংবা জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ একটা রিপাবলিকে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, এইটার বদলে তখন আপনি নিজের জনগণের সমস্ত এজেন্সি নিয়ে নিচ্ছেন এবং আপনি সেটা কায়েম করছেন। এখন সেই জায়গার পার্থক্য কিন্তু আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ আছে। এখন এই মতাদর্শের জায়গা থেকেই তারা তাদের অনেক কাজগুলো করেন এবং সেই অনুযায়ী নানানভাবে সমাজে নানা ধরনের তৎপরতাকে হয় পৃষ্ঠপোষকতা দেন, পেছন থেকে কেউ সামনেতে এসে সেইটাই সরাসরি করে। এখন এই পার্থক্য কিন্তু জুলাইয়ের মধ্যে ছিল। সবাই লক্ষ্য ঠিক আছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনটাকে পতন ঘটাতে চান, এবং হ্যাঁ, দেশে ভোটাধিকার, সাধারণভাবে একটা গণতান্ত্রিক কাঠামো, এটার ব্যাপারে এখনো কেউ কিন্তু না করতে পারছে না, যে কারণে আমরা জুলাই জাতীয় সনদের মধ্যে ঢুকেছি এবং সেখানে কিন্তু এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেই আছে। কিন্তু যদি আপনি একটা দলের ম্যানিফেস্টো দেখেন আর আপনি জুলাই জাতীয় সনদ দেখেন, দুটো কিন্তু এক জায়গায় থাকবে না। অনেক দলের ম্যানিফেস্টোতে কিন্তু তারা যখন জনগণের মানে নিজেরা সংখ্যাগরিষ্ঠতা পাবে কিংবা একটা প্রভাব ওই জায়গায় পর্যন্ত নিতে পারবে, তারা কিন্তু তাদের ব্যবস্থাটা কায়েম করবেন। সেইটার আমরা মানে যে কোনো মতাদর্শের নামেই এইরকম একচেটিয়া কায়েমের ব্যাপারটা নিয়ে গণতন্ত্রের সাথে একটা জায়গা লাগে। এখন এটা মানে তারা কি ভাসুর নারীর কাছে যে এই প্রসঙ্গ উঠতে পারে যে এটা আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের যে অভিজ্ঞতা তাদের ব্যাপারে উঠতে পারে, আবার ইসলামী আন্দোলন, ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে উঠবে যে তারা আসলে এমন একটা
দল রাষ্ট্র তৈরি করছে কিনা, যেটা শেষ পর্যন্ত একটা একদলীয় রাষ্ট্রে পরিণত রূপ নিচ্ছে। সেরকম ইতিহাস কিন্তু বিভিন্ন জায়গায় আছে। যেমন এখন সেই প্রশ্নের জায়গা থেকে ডেমোক্রেসি আসলে কি, এই জায়গাটা দেখা দরকার, যে মানুষ যে তার স্বাধীনতা এবং নিজের হাতে অর্থাৎ শাসক নির্বাচনের নিজের যে ক্ষমতা অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যে মানুষ নিজের হাতে আনলেন, এই আন্দোলনের ইতিহাসটা কি, সেই জায়গা থেকে দেখলে দেখা যাবে যে এই গণতান্ত্রিক অধিকারগুলো মানুষ লড়াই করে অর্জন করেছে এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় রাষ্ট্র কল্পনাটা কি হবে সেটা এখনো পর্যন্ত মানে একটা বিনির্মাণের প্রক্রিয়ার মধ্যে আছে। শব্দগুলো কঠিন হয়ে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রটা কিন্তু ক্রমাগত পরিবর্তনশীল এবং সেটাকে আমরা ক্রমাগত গণতান্ত্রিক করার চেষ্টা করছি। যে মডেলগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে যে অধিকতর গণতন্ত্র দেওয়ার জন্য, সেগুলো খুব যে কাজ করেছে তার অধপতনগুলো আমরা দেখেছি, যে হয় একদলীয় একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে অনেক সময় তার অধপতন ঘটেছে। ফলে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু চলবে। এখন এটা আমি খুব ভদ্র ভাষায় বললাম, সহজ ভাষায় আসি, যে পুরো আন্দোলনের মধ্যে এমন অনেক শক্তি কাজ করেছে যারা সোজা সাপটা ব্যাপার শেখ হাসিনার ফ্যাসিবাদের বদলে একটা নিজেদের ফ্যাসিবাদ কায়েম করতে চায় এবং তারা তখন সেই অনুযায়ী এমন অনেকগুলো কর্মকাণ্ড করে নিজেদের মত চাপিয়ে দেওয়ার জন্য। সেইটা বিভিন্ন জায়গা থেকে তারা শক্তি সঞ্চয় করে এবং মানুষের কাছে যেগুলো আপাতত গ্রহণযোগ্য হবে, সেটা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে হোক, সেটা জাতিবাদী একটা শ্রেষ্ঠত্বের জায়গা থেকে হোক। আপনি তো বাঙালি জাতীয়তাবাদকে জাগিয়ে তোলা হয়েছে না, বাঙালিদের শ্রেষ্ঠত্ব কায়েম করা হয়েছে না, তেমনি আবার আপনার ধর্মের জায়গা থেকে আপনি আপনার শ্রেষ্ঠত্ব কায়েম করতে গিয়ে অথবা আপনার নির্দিষ্ট বয়ানটা, ওইটাই একমাত্র ধর্ম। আর কোন ধর্মীয়, এমনকি ইসলামের মধ্যে কত বয়ান আছে, আপনি মাজারে আক্রমণ করছেন না, তার মানে হচ্ছে যে আপনি মাজারটাকে থাকতে দিবেন না, কারণ ওইটার যে ধর্মীয় বয়ান ওইটাকে আপনি গ্রহণ করেন না। আপনার কাছে যে একটা ধর্মীয় বয়ান আছে ওইটাই একমাত্র এবং ওইটা চাপিয়ে দিতে আপনাকে পড়বে। এই পোশাক না পরলে আপনাকে নানাভাবে হেনস্থা করা হবে। এই জায়গা থেকে এটা কি ধরনের জায়গা গড়ে তুলে, এই ধরনের জবরদস্তি শেষ পর্যন্ত একটা রাজনৈতিকভাবে ভীষণ কর্তৃত্ববাদী শক্তির জাগিয়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করে। সেইটাই বলা হচ্ছে যে একসময় যারা মজলুম হিসেবে লড়াই করছেন তারা কিন্তু আবার হতে পারেন। ফলে পসিবিলিটির জায়গায় ডেমোক্রেটিক শক্তি যারা, তারা আসলে জবরদস্তির বিরোধিতা করবে কিনা এবং মানুষের হাতে, জনগণের হাতে যে তার কর্তৃত্ব ক্ষমতা সেইটা নিশ্চিত করবে কিনা এবং সেটা নিশ্চিত করার গণতান্ত্রিক যে চেকস এন্ড ব্যালেন্স ক্ষমতা সেটা রক্ষা করবে কিনা। এক মিনিট বলে, আমি যেহেতু অনেকক্ষণ বলে ফেলেছি আবারও, দেখুন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে খুব বড় আকারে তর্ক উঠেছে যে এটা আসলে সংসদের মধ্যে দিয়ে হবে নাকি গণভোটের মধ্যে দিয়ে হবে। শেষ পর্যন্ত একটা আপোষ হয়েছে কিন্তু যে গণভোটের মধ্যে দিয়ে সংবিধানটা পরিবর্তিত হয়ে যাবে না। এখন আপনি ধরুন একটা নতুন সংবিধান কায়েম করছেন, বিদ্যমান সংবিধান বাতিল করে দিচ্ছেন, সেটা একরকম হতে পারে। যদি সংবিধান বাতিল করে স্থগিত করে দিতেন, নতুন একটা সংবিধান আপনি খসড়া তৈরি করলেন, সেটাকে আপনি গণভোটে দিতেন, হ্যাঁ সেটা প্রাথমিকভাবে গৃহীত হতো, কিন্তু মনে রাখতে হবে যে একটা শেষ পর্যন্ত যদি আপনি রিপাবলিক করেন, ডেমোক্রেটিক রিপাবলিক করেন, তাহলে আপনাকে জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্টে সেটাকে চূড়ান্তভাবে রাটিফাই করতে হবে। অর্থাৎ জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্টের চূড়ান্ত রাটিফিকেশন ছাড়া এমনকি গণভোটের মধ্যে দিয়ে কোনো সংবিধান আপাতভাবে গ্রহণ করা যায় কিন্তু চূড়ান্ত করা যায় না। আচ্ছা, এখানে আমাদের ক্ষেত্রে কি ঘটেছে? আমাদের ক্ষেত্রে হচ্ছে যেভাবেই বলেন বিদ্যমান সংবিধান কিন্তু বাতিল করা হয়নি, স্থগিত ঘোষণা করা হয়নি। তার মানে বিদ্যমান সংবিধান আছে, এর একটা মৌলিক সংস্কার আপনি করছেন। আপনার একটা মত থাকতে পারে, যেমন এখনো বেশ কয়েকজন মত দেন যে সংবিধান আসলে বাতিল করে দেওয়া দরকার, সেটা আপনাদের মত, কিন্তু সেটা তো গৃহীত হয়নি। আমার মত ওইটার পক্ষে থাকতে পারে, কিন্তু গৃহীত তো হয়নি। গৃহীত যেটা হয়েছে বিদ্যমান সংবিধান রেখে তার মৌলিক সংস্কার। বিদ্যমান সংবিধানে আপনি গণভোটের মধ্য দিয়ে একটা চূড়ান্ত সংবিধানের সংশোধন কোনোভাবে আপনি অ্যাকসেপ্ট করাতে পারছেন না, পার্লামেন্টের মধ্যে দিয়ে সেটা চূড়ান্ত করতে হবে। ফলে আমাদের পয়েন্ট অফ ইউনিটি কোথায় দাঁড়ালো? যে গণভোট হবে, গণভোট হবে, কিন্তু গণভোটের মধ্যে আমরা দুটো জিনিস অর্জন করবো। ও এক, জনগণের অনুমোদন, যেটা পরবর্তী সংসদের জন্য বাধ্যবাধকতা। জনগণ যদি এই সনদ গ্রহণ করে তাহলে তাকে পরবর্তী সংসদের জন্য বাধ্যবাধকতা। দুই, পরবর্তী সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, যেটার নাম দেওয়া হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যে পরবর্তী সংসদের প্রতিনিধিরা এই জুলাই সনদের ভিত্তিতে এই সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবেন, যেটা আদালত কর্তৃক চ্যালেঞ্জ হবে না। একটা নতুন সংবিধান তৈরি করার যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে, এই সংস্কার করার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পরবর্তী সংসদে থাকবে। এইটাও জনগণ অনুমোদন করছে। এই দুটো জিনিস অর্জন করার ব্যাপারে গণভোটে আমরা একমত হয়েছি
এখানে অনেক মতপার্থক্য ছিল, সেগুলোকে এক জায়গায় করে আনা হয়েছে। ফলে আমরা যে জায়গায় এসছি সেই জায়গাটা তো বিভিন্ন রকম রাজনৈতিক মতাদর্শিক পার্থক্য সত্ত্বেও একটা কমন মিনিমাম ইউনিটি, এখন জাতীয় স্বার্থে এই কমন মিনিমাম ইউনিটিটা তৈরি হয়েছে। এইটা কেন তৈরি হয়ে গেল না খুব দ্রুত, এইটা আপনি আকাঙ্ক্ষা করতে পারেন, আপনার আকাঙ্ক্ষাকে আমি কোনো অসম্মান করব না, কিন্তু এটা আবার বাস্তবতা যে রাজনৈতিক দলগুলো কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরুর আছে ছিল। সেই উত্তর মেরু দক্ষিণ মেরুর দলগুলোর মাঝখানে এসে আমরা যখন এই কমন মিনিমাম জায়গায় পৌঁছেছি, আমাদের বিশ্বাস যে জুলাই জাতীয় সনদটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের যে রক্তের ঋণ, সেটা আমরা যদি বহন করি, শহীদের রক্তের প্রতি এই যে আকাঙ্ক্ষার যে চাপ, সেখান থেকে এটা তৈরি হয়েছে। এতদূর পর্যন্ত বড় অর্জন। আমি এটা এই অর্থে মনে করি যে 32টি রাজনৈতিক দল বিভিন্ন স্পেকট্রামের, তারা যে একটা কমন মিনিমাম জায়গায় পৌঁছে একটা পথ তৈরি করেছেন, সেইটা একটা বড় অর্জনের জায়গা বাংলাদেশে। এত ছোট করার কিছু নাই যে অভ্যুত্থান হয়েছে বলে আপনার সাথে সাথেই সবাই সবকিছু এক হয়ে যাবে। আমি ব্যারিস্টার অসীমের কথাটা শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন এই জায়গায় আপনার নতুন করে অ্যাড করার কিছু কোথাও আপনি ডিফার করেন কিনা? যদি আপনার মানে ভিন্নমত থাকে তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন, আর না থাকলে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। নির্বাচনের ক্ষেত্রে কোনো শঙ্কা আসলে সামনে আপনি দেখছেন? আমি ও জায়গাতেই আসছি। আমি এতক্ষণ যে আলোচনা হলো, আপনি বারবার বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, সবাই আমরা বলেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা করিনি। আমরা যদি টেকসই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করতাম, তাহলে হয়তো আমরা কতটুকু এগোতে পারতাম। এখন কথাটা হচ্ছে আপনি টেকসই বানাবেন, সেই জন্য তো এই সংস্কারের বিষয়গুলো এসছে। আমি কিন্তু আজ থেকে 8 মাস আগে বলেছিলাম, যখন বলা হয়েছিল যে এই সংস্কারগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন যখন ওই বিষয়টা এসেছিল, তখন আমি বলেছিলাম যে +0 0 +0 0 0 0 হবে। কারণ আপনি বিদ্যমান সংবিধান, যেটা জনায়েত সাকি বললেন যে আমাদের তো সংবিধানটা আছে, বিদ্যমান সংবিধান যখন আছে, মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবিধানের অধীনে কিন্তু ওথ নিয়েছেন। হি ইজ ইন ব্রিচ অফ দ্যাট ওথ। রাষ্ট্রপতি একটা অর্ডার দিয়েছেন, হি ইজ ইন ব্রিচ অফ ওথ অ্যাজ ওয়েল। কেন? আপনি সংবিধান সংশোধন করার জন্য ঐকমত্য কমিশনের মধ্যে একটা কমিটি করেছেন এবং সেখানের মধ্যে আলোচনা করেছেন। এটাকে হাই ট্রিজন বলতে পারেন, সেডিশন বলতে পারেন, সাবভার্সিভ অ্যাক্টিভিটি, যা কিছু বলেন, রাষ্ট্রদ্রোহিতার শামিল, সোজা কথা। এই বিষয়টা দেখেন, এখন বলা হচ্ছে, আগে বলা হয়েছিল 270 দিনের মধ্যে আলোচনা হবে, না হলে অটোমেটিক সেটা আইনে পরিণত হবে। এখন সেটাকে বলা হচ্ছে যে 180 দিনে, এবং সেটা অটোমেটিক আইন হবে না, পার্লামেন্টের মধ্যে পাশ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? এই যে আপনি 273 দিন মিটিং করলেন, তার মানে এটা কি? এটা তো এখনই ইনফ্র্যাকচুয়াস। এই যে আলোচনা হলো, আপনি একটা গেজেট করলেন, পরবর্তীতে হা না ভোট হবে, হা জিতলো, পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যদি মনে করে যে সংখ্যাগরিষ্ঠ দল যদি মনে করে যে সেটাকে অ্যাপ্রুভ না করে, এই যে লিবার্টিটা দিয়ে দিলেন আপনি, তাহলে এই না করলে জনগণ করতে কি হবে? না, ধিকৃত হবে। এই যে আপনার এই সন্দেহটা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই যে দূরত্বটা তৈরি করে দিয়েছেন, বিভাজন তৈরি করে দিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার করেছেন। 47-এর দেশ